আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলছে ইসরায়েল হামাসের ভয়ানক যুদ্ধ। শুরুতে আমরা জেনে নেব আজকের আন্তর্জাতিক তাজা সংবাদ শিরোনাম। গাজা কেন সাফ করতে চান ডোনাল্ড ট্রাম্প? আর এদিকে লেবাননে ইসরায়েলি হামলায় নিহত 22। আর এরপরই থাকছে 2 বছরের মধ্যেই দিল্লিকে বাংলাদেশে মুক্ত করব, এবার যে ঘোষণা দিল অমিত শাহ। আর এদিকে সিরিয়ায় 3 দিনে 35 জনের মৃত্যুদণ্ড কার্যকর। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার শুনবেন বিস্তারিত। কিন্তু তার আগে কে কোথা থেকে এই ভিডিওটি দেখছেন সেটি এখনই নিচে কমেন্ট করে জানিয়ে দিন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, যাতে যে কোনো ধরনের আন্তর্জাতিক খবর আপনার মোবাইলে সবার আগে পেয়ে যান। শুরুতেই থাকছে গাজা কেন সাফ করতে চান ডোনাল্ড ট্রাম্প। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার বাসিন্দাদের আশ্রয় দিতে মিশর ও জর্ডানের প্রতি আহ্বান জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এমন আহ্বানের প্রশ্ন উঠেছে কেন এবং কী কারণে বাসিন্দাদের অন্য দেশে সরিয়ে গাজা উপত্যকা খালি করতে চান যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট। গত শনিবার ট্রাম্প সাংবাদিকদের বলেন, মিশর ও জর্ডান গাজার আরও ফিলিস্তিনিদের আশ্রয় দেবে বলে আশা করেন তিনি। বিষয়টি নিয়ে তিনি জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লার সঙ্গে কথা বলেছেন। মিশরের প্রেসিডেন্ট আবদুল্লাহ ফাত্তাহ আল সিসির সঙ্গেও এ নিয়ে কথা বলবেন বলে জানান ট্রাম্প। তিনি বলেন, আমি চাই মিশর গাজা থেকে আরও মানুষ নিয়ে যাক। আপনারা সম্ভবত 15 লাখ মানুষের কথা বলছেন, তাদের অন্যত্র সরিয়ে নিয়ে গাজা খালি করতে হবে আমাদের। জর্ডানের বাদশার সঙ্গে কথা হয়েছে জানিয়ে ট্রাম্প বলেন, বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহকে তিনি বলেছেন, আমি খুশি হব যদি আপনি আরও বেশি করে ফিলিস্তিনিদের আপনাদের দেশে আশ্রয় দেন, কারণ গাজা উপত্যকা এখন সত্যিকার অর্থে একটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এটি অস্থায়ী নাকি দীর্ঘমেয়াদী জানতে চাইলে ট্রাম্প বলেন, যে কোনোটি হতে পারে। তিনি বলেছেন, গাজার বাসিন্দাদের সাময়িক সময়ের জন্য অথবা স্থায়ীভাবে এসব দেশে সরিয়ে নেওয়া যেতে পারে। সত্যিকার অর্থে এটা এখন একটি ধ্বংসযজ্ঞ, প্রায় সবই ধ্বংস হয়েছে, মানুষ মারা যাচ্ছে। তবে ট্রাম্পের এমন মন্তব্যের তীব্র সমালোচনা করেছে গাজা সশস্ত্র প্রতিরোধ সংগঠন প্যালেস্তাইন ইসলামিক জিহাদ। সংগঠনটি বলেছে, ফিলিস্তিনিদেরকে তাদের নিজ ভূখণ্ড ছেড়ে যেতে বাধ্য করতে ট্রাম্পের এমন মন্তব্য যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধ উস্কে দেওয়ার শামিল। এদিকে ট্রাম্পের এমন মন্তব্যকে গুরুত্বের সঙ্গে নেওয়া উচিত বলে মনে করেন কাতারে অবস্থিত জর্জ টাউন বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক আল আরিয়ান। তিনি আল জাজিরাকে বলেন, যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্টের এই ধরনের মন্তব্য গুরুত্বের সঙ্গে নেওয়া উচিত, কারণ আমরা দেখেছি বিগত 1.5 বছর ধরে এমন দাবি তোলা হচ্ছে। গাজা যুদ্ধের শুরুতেও ইসরায়েলের কর্মকর্তারা যতটা সম্ভব ফিলিস্তিনি ভূখণ্ড থেকে ফিলিস্তিনিদের সরিয়ে জাতিগত নিধনযজ্ঞ চালানোর ইঙ্গিত দিয়েছিলেন। ইতিহাসবিদরা বলেন, গাজা থেকে ফিলিস্তিনিদের অন্য কোথাও সরে যেতে বাধ্য করা হলে মহাবিপর্যয়ের মতো কালো অধ্যায়েরও পুনরাবৃত্তি ঘটবে। 1948 সালে ফিলিস্তিনি ভূখণ্ড দখল করে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার সময় লাখ লাখ ফিলিস্তিনিকে ঘরবাড়ি ছেড়ে অন্যত্র যেতে বাধ্য করা হয়েছিল। আর এদিকে লেবাননে ইসরায়েলি হামলায় নিহত 22। দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় কমপক্ষে 22 জন নিহত হয়েছেন। এই হামলায় আহত হয়েছে 124 জন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা ও বার্তা সংস্থা এপি তথ্য জানিয়েছে। খবরে বলা হয়, হিজবুল্লাহ ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী দক্ষিণ লেবানন থেকে সেনা প্রত্যাহারের শেষ দিনে এই ঘটনা ঘটল। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, ইসরায়েলি সেনারা সীমান্তবর্তী লেবাননে যে গ্রামগুলোতে এখনও আছে সেসব এলাকায় বাস্তুচ্যুত লেবানিজরা তাদের বাড়ি ঘরে ফেরার চেষ্টা করছিল। এ সময় গুলি চালানো হয়। লেবাননে নিযুক্ত জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর মুখপাত্র বলেন, এসব এলাকায় এখনও সাধারণ নাগরিকদের ফেরা নিরাপদ নয়। লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনও সংযমের পাশাপাশি সশস্ত্র বাহিনীর ওপর আস্থা রাখার আহ্বান জানিয়েছেন। এক বিবৃতিতে তিনি বলেন, লেবাননের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা নিয়ে কোনো আপোষ হতে পারে না। আপনাদের অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে আমি সর্বোচ্চ পর্যায়ে বিষয়টি দেখছি। লেবাননের পার্লামেন্টের স্পিকার নাবিহা বেরি ইসরায়েলি সেনাবাহিনীগুলোতে বেসামরিক মানুষ নিহতের নিন্দা জানিয়েছে। আর এদিকে 2 বছরের মধ্যে দিল্লিকে বাংলাদেশে মুক্ত করব, এবার যা বলল অমিত শাহ। আগামী 2 বছরের মধ্যে ভারতের রাজধানী দিল্লিকে বাংলাদেশে মুক্ত করার হুঁশিয়ারি দিলেন দেশটির কেন্দ্রীয় সরকারের প্রধান শরিক দল ভারতীয় জনতা পার্টি বা বিজেপির নেতা অমিত শাহ। উল্লেখ্য যে কয়েকদিন পরেই দিল্লিতে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী মাসের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচনে মূল লড়াই হতে চলেছে রাজ্যটির বর্তমান ক্ষমতাসীন দল
আম আদমি পার্টির সঙ্গে কেন্দ্রীয় সরকারে ক্ষমতাসীন বিজেপির। এই নির্বাচনকে ঘিরেই সরগরম হয়ে উঠেছে দিল্লির রাজনীতি। এমতাবস্থায় নির্বাচনে বিজেপি জিতলে আগামী 2 বছরের মধ্যে দিল্লিকে বাংলাদেশে মুক্ত করার ঘোষণা দিয়েছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এছাড়া নির্বাচনকে ঘিরে বিজেপি ইতিমধ্যে অভিযোগ করেছে, অবৈধ বাংলাদেশি এবং রোহিঙ্গাদের ভোটের ভিত্তিতে এতদিন নির্বাচনে জিতেছে আম আদমি পার্টি। ভারতীয় সংবাদমাধ্যম বলছে, ভোটের আগে উত্তপ্ত হয়ে উঠেছে দিল্লির রাজনীতি। রবিবার ভারতের প্রজাতন্ত্র দিবস থাকলেও এদিন নির্বাচনের প্রচার বাদ দেননি নেতারা। ভোটের প্রচারে অংশ নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রবিবার রাজ্যটির ক্ষমতাসীন দল আম আদমি পার্টিকে অবৈধ আমদানিওয়ালি পার্টি বা অবৈধ আয়ের দল হিসেবে আখ্যা দেন। আর তার অভিযোগ, দিল্লিতে 10 বছরের শাসনকালে অরবিন্দ কেজরিওয়াল ভোট পাওয়ার জন্য মিথ্যা প্রচার এবং দুর্নীতিতে লিপ্ত হওয়া ছাড়া আর কিছুই করেননি। এদিন দিল্লির নরেলা বিধানসভা আসনে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে জনগণকে আম আদমি পার্টির ক্ষমতা থেকে উৎখাত করে তাদের দুঃশাসন শেষ করার আহ্বান জানান অমিত শাহ। তিনি বলেন, বিজেপি তার সমস্ত নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করবে, দিল্লিকে বিশ্বের 1 নম্বর রাজধানী করবে। আগামী মাসে নির্বাচনে যদি বিজেপি জয়ী হয় তাহলে দিল্লিকে অবৈধ বাংলাদেশি অভিবাসী এবং রোহিঙ্গা হাত থেকে মুক্ত করবে। আর এদিকে সিরিয়ার 3 দিনে 35 জনের মৃত্যুদণ্ড কার্যকর। সিরিয়ায় নয়া ইসলামপন্থী নেতাদের সাথে যুক্ত যোদ্ধারা 72 ঘন্টায় 35 জনের মৃত্যুদণ্ড কার্য করেছে। 35 জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে। দণ্ডপ্রাপ্তদের বেশিরভাগই আসাদ যুগের কর্মকর্তা। একটি যুদ্ধ পর্যবেক্ষণকারী সংস্থা রবিবার এই খবর জানায়। গত মাসে দীর্ঘকালীন শাসক প্রেসিডেন্ট বাশার আল আসাদকে উৎখাতকারী বিদ্রোহী বাহিনীর কর্তৃপক্ষ জানায় তারা পশ্চিম হোমস অঞ্চলে অনির্দিষ্ট লঙ্ঘনের জন্য একাধিক গ্রেপ্তার করে। সরকারি সংবাদ সংস্থা সানা জানায়, কর্তৃপক্ষ শুক্রবার একটি অপরাধী গোষ্ঠীর সদস্যদের অভিযুক্ত করেছে, যারা নিরাপত্তা পরিষদের সদস্য হিসেবে নিজেদের পরিচয় দিয়ে বাসিন্দাদের ওপর নির্যাতন চালানোর জন্য নিরাপত্তা বাহিনীর সদস্যদের ব্যবহার করছে। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস মনিটর জানিয়েছে, গুরুতর লঙ্ঘনের ঘটনায় এসব গ্রেপ্তার করা হয় এবং গত 72 ঘন্টায় 35 জনের সংক্ষিপ্ত মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। সিরিয়ার অভ্যন্তরে সূত্র থাকা ব্রিটেন ভিত্তিক পর্যবেক্ষক সংস্থাটি জানায়, মৃত্যুদণ্ডপ্রাপ্তদের বেশিরভাগই পতন হওয়া আসাদ সরকারের সাবেক কর্মকর্তা, যারা নতুন কর্তৃপক্ষ কর্তৃক স্থাপিত কেন্দ্রগুলোয় সাক্ষাৎ করতে হাজির হয়েছিল। অবজারভেটরি জানিয়েছে, হোমস অঞ্চলে নিরাপত্তা অভিযানে অংশগ্রহণকারী ক্ষমতায় থাকা নতুন সুন্নি ইসলামপন্থী জোটের নিয়ন্ত্রণে থাকা স্থানীয় সশস্ত্র গোষ্ঠীর কয়েক ডজন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এতে আরও বলা হয়েছে, এই গোষ্ঠীগুলো প্রতিশোধ, বিশৃঙ্খল পরিস্থিতি, অস্ত্রের বিস্তার এবং নতুন কর্তৃপক্ষের সাথে তাদের সুসম্পর্কের সুযোগ নিয়ে বাশার আল আসাদের গোত্রের আলাউ সংখ্যালঘুদের ওপর পুরনো নির্যাতনের প্রতিশোধ নিয়েছে।